আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বর্তমান যুগের যে দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয় সে দুটি হলো বাংলা ইংরেজি, হিব্রু গ্রিক, মারাঠি কাশ্মীর, আবেস্তা আরবি। উত্তর হবে বাংলা ইংরেজি। প্রশ্ন, দর্শন, নন্দনশাস্ত্র, বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য যে ভাষাচর্চা একান্ত প্রয়োজন আরবি, হিন্দি, ইংরেজি না সংস্কৃত? উত্তর হবে ইংরেজি। প্রশ্ন, আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? মাঠে, ঘাটে, ঘরে না ঘাসে? উত্তর হবে ঘাসে। প্রশ্ন, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং লাল, কালো, নীল না পিঙ্ক? উত্তর হবে নীল। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কল্যাণীয় মিস নোবেলকে পাঠ্যচিঠি লিখেছেন আলমোড়া থেকে, আমেরিকা থেকে, মাদ্রাজ থেকে, শিলং থেকে? উত্তর হবে আলমোড়া থেকে। প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? পুঁই মাছ আর লাউ মাছ আর কুমড়ো মাছ আর চাল কুমড়ো মাছ? উত্তর হবে লাউ মাছ আর। প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো চাঁদের হাসি, রোদের হাসি, কুন্দ ফুলের হাসি, আলোর হাসি? উত্তর হবে কুন্দ ফুলের হাসি। প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে মাহেশে, মায়াপুর না শান্তিপুরে? উত্তর হবে মাহেশে। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণ মুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ? উত্তর হবে একটা নোট। প্রশ্ন, দুই থেকে রয়েছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছে লেখক? উত্তর হবে বাংলায় যেসব এটা বিদেশি হবে বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি অন্যতম। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মুনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? তো লিখবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রকৃত সিংহী বলেছে। আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে অন্ধকার বারান্দা। প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? তো লিখবে কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। প্রশ্ন, রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কী লেখা ছিল? তো লিখবে রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। প্রশ্ন, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? তো লিখবে রাধারানী বন ফুলের মালা বিক্রি করে মার পত্র সংগ্রহ করে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। প্রশ্ন, ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? একটি উদাহরণ দিতে লিখবে যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন লেখাপড়া শেখায় সেই রাস্তা। তদ্ভব শব্দ বলতে আমরা কী বুঝি? তদ্ভব শব্দটির অর্থ তদ, তার অর্থ মূল ভাষা সংস্কৃত থেকে ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। অকর্ম ও সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্ম ক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবে। যেমন রানী বই পড়ে, সকর্মক্রিয়া। মেয়েটি হাসছে, অকর্মক্রিয়া। তিনি দেখলে হচ্ছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? তার সঙ্গে হচ্ছে বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? উত্তর হবে ভাষার আত্মনির্ভরশীলতা তার সমৃদ্ধ শব্দভাণ্ডারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। লেখক মুজতবা আলী সংস্কৃত ভাষার এই সমৃদ্ধ শব্দভাণ্ডারকে লক্ষ্য করেছিলেন। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বিষয়কে প্রকাশ করতে হলে সংস্কৃত ভাষাকে অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করতে হয় না, কারণ সে তার নিজের শব্দভাণ্ডার থেকেই প্রয়োজনীয় শব্দ বা ধাতু পেয়ে যায়। তার মানে এও নয় যে সে বিদেশি শব্দ কখনোই গ্রহণ করেননি। সামান্য যেটুকু গ্রহণ করেছে তাতে সংস্কৃত ভাষার পরনির্ভরশীল হয়ে পড়বার কোনো সম্ভাবনা থাকে না। তাই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। যে ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং
যে ভাষাকে প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষার থেকে শব্দ ধার করতে হয় না সেই ভাষাকেই আত্মনির্ভরশীল ভাষা বলে। লেখক লক্ষ্য করেছেন ইংরেজি ও বাংলা প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে। পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি ভাষা থেকে বহু শব্দ আইন আদালত খাজনার নতুন বিন্যাসের কারণে বাংলায় ঢুকেছে। পরবর্তীকালে প্রচুর ইংরেজি শব্দ ও ইংরেজি মাধ্যমে বিভিন্ন ভাষার বহু শব্দ বাংলায় ঢুকে পড়েছে বা এখনও ঢুকছে। বাংলা শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করেছে। ইংরেজি ক্ষেত্রেও এমনটি ঘটেছে। লেখকের এরকম মনে হয়েছে। স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস স্টাডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে স্বামীজি, এটা নোবেলের হবে, নোবেলের কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়াও উষ্ণপ্রধান। এইসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিত, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ় চেতনা এবং সুপ্রাচীন কেল্টিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশে প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি অমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সব তথ্য ও মতামত জানিয়ে মিস নোকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তারপর তিনি মিস নোবেল এদেশে এলে তার কী কাজ হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন। পরে তোমাদের রয়েছে 4 দাগে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে যায়? কবি লাল মেঘকে নীল সন্ধ্যায় বিলীয়মান হতে দেখে যে অসামান্য ছবি এঁকেছেন তার তাৎপর্য বুঝিয়ে দাও। তো লিখবে আকাশে 7টি তারা কবিতায় পশ্চিম আকাশে ঢলে পড়া কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। কবি জীবনানন্দ দাশ ঘাসের ওপর বসে বাংলার সন্ধ্যার সৌন্দর্যের মায়াময়তাকে লক্ষ্য করেছেন। অন্তিম আলো যেন দিগন্তকে গাঢ় লাল আলোয় আলোড়িত করে। সেই সময় সন্ধ্যার আবছায়ায় ডুবে থাকা মেঘপুঞ্জের নিঃশব্দে রূপান্তরিত হতে থাকা বর্ণময়তাকে কবি লক্ষ্য করেন। ভাসমান ঘন লালের প্রতিফলনে এটা নানান আকারের মেঘ পাকা কামরাঙার বর্ণ ধারণ করে। এই অস্থির খণ্ড খণ্ড লাল মেঘদলের দিনান্তের চঞ্চলতা তাকে ক্ষুদে ছটফটে মনিয়া পাখির সঙ্গে তুলনীয় করে তুলেছেন। নানা বর্ণবিশ্লিষ্ট মনিয়া পাখির রক্তাক্ত শরীরের মতো চলিউ মেঘ সন্ধ্যার ঘনায়মান নীল আধারে ডুবে যায়। মৃত মনিয়া যেমন জীবন থেকে মৃত্যুর মুখে খসে পড়ে তেমনি এই কামরাঙা লাল মেঘেরাও সন্ধ্যার অন্ধকারে নিমজ্জিত হয়ে গঙ্গাসাগরের জলে, অর্থাৎ জীবনের ক্ষীণস্থায়িত্বকে ফুটিয়ে তুলতেই কবি জৈবনিক লালের বিপ্রতীপে রহস্যময় নীলের বিস্তারকে তীব্র করে তোলেন। মেঘভাঙা রোদের আলোয় দেখা বর্ণময় মেঘের সৌন্দর্য মৃত মনিয়ার মতো আসন্ন সন্ধ্যার ব্যাপ্তিতে গ্রস্ত হয়, শেষ হয়ে যায়। এভাবেই দৃশ্যগত ও অর্থগত সাদৃশ্যকে ব্যক্ত করতেই কবি মেঘকে মৃত মনিয়ার মতো বলে অভিহিত করেছেন। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ হয় না বাসি বলতে কী বোঝানো হয়েছে? 1+4 যন্ত্রণা না নেভা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার
দারিদ্র্যের যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয় না। দুঃখ হয় না বাসি। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড় টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। তাদের বাগানে কুন্দ ফুলের হাসি যেমন সত্য, তেমনই সত্য এই যন্ত্রণা আর রোজকার দুঃখের জীবন। প্রতিদিন তাদের জীবনে নিত্য নতুন বা টাটকা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের রাত ভোর হলে তারা আর একটি দুঃখের দিনকে প্রত্যয় করে। এই দুঃখময় জীবনের পথ চলা তাই তাদের কখনোই শেষ হয় না। পরে হচ্ছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে, কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। প্যারা চেঞ্জ করে লিখবে, ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। আগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাঁদার কারণ। এক পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনর্প্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টিটা থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলায় লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিচ্ছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। 6 দেখলে হচ্ছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিল প্রফেসর শঙ্কু? উত্তর লিখবে পয়েন্ট করে ঘটনার পরিচয়। এক দিয়ে লিখবে শিক্ষায় উন্নতি। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যায়, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাটা নোট ডাউন করে নেবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। 2 দিয়ে পয়েন্ট করবে বজ্রপাত পরবর্তী ঘটনা। ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে কর্ভাসের অনাগ্রহ প্রকাশ। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন হয়েছে খাঁচা সমেত কর্ভাস উধাও। কর্ভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? উত্তর দেখে নাও।
পরে হচ্ছে ভাবার্থ লেখো, প্রশ্নের মান 4। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। উত্তর দেখে নাও। উত্তর লিখবে, যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির একান্ত অভাব, তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়, কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। অথবাদি রয়েছে, সারাংশ লেখো। ভালো করে প্রশ্নটা প্রথমে পড়ে নেবে, তারপরে কিন্তু সারাংশটা লিখবে। প্রথমে পড়ে বুঝে নেবে, তারপরে কিন্তু সারাংশটা লিখবে। দেখে নাও, সারাংশটা লিখবে, সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত, সত্য ও সুন্দরে তার আস্থা ছিল, স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে বেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।